স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 263 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর মডেল সেট অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল সমতট নামে। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। খলিফা শব্দটির অর্থ প্রতিনিধি। পাল সেন যুগে জিনিস কেনা বেচার জন্য কড়ি ব্যবহৃত হতো। রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। দুয়ের দাগে রয়েছে দু এক কথায় উত্তর দাও। এক, চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন বিজয়ালয় চোল। আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল। কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? সিদ্ধাচার্যদের হাত ধরে। আঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত? কম্বোডিয়ায়। তিনের দাগে দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝায়? অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। দুয়ের প্রশ্নে রয়েছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল বলে তোমার মনে হয়? বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো এক, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তাঁর প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। দুই, পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। এর অথবার প্রশ্নে রয়েছে পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন 1 জয়দেব, 2 ধৈ, 3 গোবর্ধন, 4 উমাপতিধর, 5 শরণ। রচিত কাব্য। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। 4এর প্রশ্ন, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো। আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান হল পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে কৃষ্ণ সাগর ও ইউরোপ মহাদেশ এবং দক্ষিণে আরব সাগর। আরব উপদ্বীপে খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়। এখানের অধিকাংশই মরুভূমি অঞ্চল। এর অথবার প্রশ্নে রয়েছে গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? গৌড়তন্ত্র বলতে কি বোঝো? বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমভাগ নিয়েই গৌড় রাজ্য গড়ে উঠেছিল। গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। 2এর দাগের প্রশ্নে রয়েছে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল? দক্ষিণ ভারতে চোলরা কৃষির উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। খাল কেটে সেচ ব্যবস্থা। চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদী থেকে খাল কেটে জমিতে জলসেচের ব্যবস্থা করেছিলেন। বৃষ্টির জল ধরে রেখে সেচ ব্যবস্থা। যেখানে নদী থেকে সেচের ব্যবস্থা কম ছিল সেখানে পুকুর কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের কাজ করা হতো। কুয়ো খুঁড়ে সেচ ব্যবস্থা। কোথাও কোথাও কুয়ো খুঁড়ে কৃষিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। এর অথবার প্রশ্নে রয়েছে চর্যাপদ কি? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা?
খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কান্যপাদ, ভূসুকপাদ প্রমুখ। এরপরে 5-এর দাগে রয়েছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি ছিলেন শিবের উপাসক বা শৈব। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কীরকম ছিল তা জানা যায় মূলত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প থেকে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের ও হিউয়েনসাং এর রচনায় শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ হলো 1. তিনি বুদ্ধগয়ায় পবিত্র বোধিবৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তাঁর শিকড় উপড়ে দিয়েছিলেন। 2. তিনি পাটলিপুত্রে বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করে দিয়েছিলেন। 3. তিনি কুশীনগর বিহার থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এবং তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছিলেন। শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না। তার কারণ: 1. শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েনসাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রাঙামাটি বৌদ্ধবিহারে সমৃদ্ধির কথা বলেছেন। 2. শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন। 3. শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তাঁরা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন যে বাণভট্টের মতো বা হিউয়েনসাংয়ের মতো বন্ধু থাকলে হর্ষবর্ধনের মতো শশাঙ্কের খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়ত। এর অথবার প্রশ্নে রয়েছে মাৎসান্যায় বলতে কী বোঝায়। গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় যে অরাজকতা চলেছিল তাকে মাৎসান্যায় বলা হয়। মাৎসান্যায় শব্দের অর্থ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, সেরকম বাংলায় সবল মানুষরা দুর্বলদের ওপরে অত্যাচার করত। মাছের জগতের মতো বাংলার পরিবেশ তৈরি হয়েছিল বলে একে মাৎসান্যায় বলা হয়। মাৎসান্যায় সৃষ্টির কারণ। বাংলায় মাৎসান্যায় সৃষ্টির কারণ হলো প্রথমত শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী রাজার আবির্ভাব হয়নি। দ্বিতীয়ত বাংলা তখন কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল, যথা কাজঙ্গল, কর্ণসুবর্ণ, পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, সমতট প্রভৃতি। ফলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক আক্রমণ প্রতিহত করার মতো কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলা। বাংলায় দুর্বল মানুষের ওপর সবলের অত্যাচার ও হত্যা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বৈদেশিক আক্রমণ। হর্ষবর্ধন, কামরূপরাজ ভাস্কর বর্মার নাগ সম্প্রদায়ের রাজা জয়নাগ, কাশ্মীরের মুক্তাপীর ললিতাদিত্যের আক্রমণ ও লুণ্ঠনে বাংলা ছাড়খাড় হয়ে গিয়েছিল। ফলে বাংলার জনগণের দুঃখ দুর্দশার অন্ত ছিল না। মাৎসান্যায়ের অবসান। প্রায় 100 বছর ধরে এই অরাজকতা চলার পর বাংলার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে গোপাল নামে জনৈক সামন্ত রাজাকে বাংলার রাজা মনোনীত করেন। ফলে বাংলায় মাৎসান্যায়ের অবসান ঘটে। 2-এর দাগের প্রশ্ন হচ্ছে শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে প্রায় 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে 8,500 জন ছাত্র ছিলেন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।